পদায়ন নিয়ে বিএনপিতে তোলপাড়, ঘুরে দাঁড়াতে নতুন পরিকল্পনা নাকি সিদ্ধান্তহীনতা, এ নিয়ে নানা মুখে আলোচনা। উপজেলা নির্বাচনের পর নানা ভাগে বিভক্ত তৃণমূল আওয়ামী লীগ, সামনে আরো বাড়তে পারে আশঙ্কা কেন্দ্রীয় নেতাদের। ঈদের দ্বিতীয় দিনেও উত্তর সিটিতে অপসারণ হয়নি কোরবানির বর্জ্য, অস্বাস্থ্যকর পরিবেশে রোগবালাই ছড়ানোর আশঙ্কা। এবারও সিন্ডিকেটের দখলে চামড়ার বাজার, মিলছে না সরকারের বেঁধে দেয়া দাম, লোকসানের মুখে মৌসুমী ব্যবসায়ীরা। ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জ ও সিলেটের বন্যা পরিস্থিতির অবনতি, প্রধান 5 নদীর পানি বিপদসীমার উপরে। সংবাদ রাতে দেখছিলেন একে স্ট্রিম টিভার সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি জেসিকা আবেদিন। এবারে বিস্তারিত। সরকারের নানা বাধা বিপত্তির মধ্যে আনুষ্ঠানিক কাউন্সিল করতে না পারলেও দল পুনর্গঠনের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে বিএনপি, এমনটি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। নেতৃত্বের পরিবর্তন কারো ব্যক্তি প্রয়োজনে নয়, বরং দলের প্রয়োজনে বলেও তিনি উল্লেখ করেন। বিস্তারিত থাকছে সাইফুর রিপনের প্রতিবেদনে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপির আন্দোলনের ব্যর্থতার দায় নিয়ে নানা প্রশ্ন, আলোচনা সমালোচনার মধ্যে বারবার দাবি উঠছিল দল পুনর্গঠনের। এমন আলোচনা সমালোচনার মধ্যেই হঠাৎ বিলুপ্ত করা হয় ঢাকা সহ 4 মহানগরের কমিটি এবং সহযোগী অঙ্গ সংগঠন যুবদলের আহ্বায়ক কমিটি। পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় বিএনপির ভ্যানগার্ড খ্যাত ছাত্র দলের। এছাড়া গেল শনিবার দলের কেন্দ্রীয় পর্যায়ে রদবদল করে নতুন করে পদায়ন করা হয় 45 নেতাকে। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দলের কেন্দ্রীয় পর্যায়ে প্রায় অর্ধশত নেতার পদের রদবদলেও জন্ম দিয়েছে নানা আলোচনা সমালোচনার। প্রতিনিয়তই যা ডালপালা ছড়াচ্ছে। প্রশ্ন উঠেছে, এটি কি দল পুনর্গঠনের অংশ নাকি সিদ্ধান্তহীনতার প্রতিফলন? বিএনপি নেতারা বলছেন, সরকারের বাধার কারণেই কাউন্সিল ছাড়াই পুনর্গঠন করতে হচ্ছে দলকে। গঠনতন্ত্রের অর্পিত ক্ষমতা বলেই দলের চেয়ারম্যান যেটা সঠিক মনে করছেন, যাদেরকে দেওয়া দরকার তাদেরকে দিয়েছেন। যারা এসছেন সবই আন্দোলন সংগ্রাম দলের নিবেদিত প্রাণ নেতাকর্মী এবং তারাই এখানে মনোনীত হয়েছে। কয়েকটা ডিস্ট্রিক্টে বোধহয় নাম নাই বা বললাম, যখনই করতে যাই কোনো না কোনো একটা বাধা আসে। বাট এটাও আপনার মানে এত সত্ত্বেও আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব কিন্তু প্রতিদিনই টাইম দিচ্ছে কোনো না কোনো জায়গায় পূর্ণাঙ্গ কমিটি করার জন্য, এবং নিয়ম নীতি মেনেই উনি কমিটি করতে বলতেছে। সেই নিয়ম নীতি মানাটাই আমাদের জন্য একটা সমস্যা এখন দাঁড়িয়ে গেছে। সামনের দিনে সরকার বিরোধী আন্দোলনকে চাঙ্গা করতে গঠনতন্ত্র মেনেই দলের পুনর্গঠন করা হচ্ছে দাবি বিএনপির এই শীর্ষ নেতার। পরীক্ষকের সাথে আর পরীক্ষার্থীর সাথে তো দ্বন্দ্ব নাই, পার্টির চেয়ারম্যানের সাথে তো কারো দ্বন্দ্ব নাই। তো সুতরাং উনি যখন নাম্বার দেয়, উনিও তো কে কতটুক লেখছে, কে কতটুক নাম্বার পাওয়ার যোগ্যতা অর্জন করছে ততটুকুই তো দিচ্ছে। ঢাকা মহানগরীতে ভারপ্রাপ্ত সদস্য সচিব কয়বার পাল্টাইতে হইল? এটা কি ইচ্ছা করে পাল্টাইতে হয়েছে? আমাকে বাধ্য করছে। তো সুতরাং এটা কাউন্সিল হওয়ার যে পরিবেশ, এটা রাজনৈতিক পরিবেশ। আমি আন্দোলনের কথা বাদ দিলাম, আমি বড় বড় বিক্ষোভ মিছিলের কথা বাদ দিলাম, বাট আমি যে আমার একটা জেলায় একটা অনুষ্ঠান করবো, সবাই ডাকবো, আমি একটা কাউন্সিল করবো, তার জন্য আমার পুলিশের অনুমতি লাগবে। পুলিশ অনুমতি না দিলে আমি করতে পারবো না। তা এখন তাহলে আমাকে কি করতে হবে? আমার বিকল্প পথ তৈরি করতে হবে, ঠিক কিনা? যে কোনো সুবিধা মতো সময়ে দলের আনুষ্ঠানিক কাউন্সিলের বিষয়টিও বিবেচনায় আছে বলে জানান গয়েশ্বর চন্দ্র রায়। কাউন্সিল হবে, কাউন্সিল হতেই হবে, আমাদের নিয়মেই আছে কাউন্সিল হবে, কিন্তু আমরা কাউন্সিলের সেই পরিবেশটা অপেক্ষায় আছি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সদ্য শেষ হওয়া উপজেলা পরিষদ নির্বাচন সংঘাত মুক্ত হওয়াকে রাজনৈতিক অর্জন হিসেবে দেখছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ। তারা বলছেন, বিএনপি না আসায় তৃণমূলে আওয়ামী লীগের জনপ্রিয় নেতারা সামনে এসেছে। তবে স্বতন্ত্র প্রার্থী উন্মুক্ত রেখে নির্বাচনের ফলে দলে অন্তর্দ্বন্দ্ব বিভাজন আরও প্রকট হয়েছে বলে মনে করেন অনেকে। জানান, এই দ্বন্দ্ব নিরসনই এখন লক্ষ্য। জয় যাদবের রিপোর্টে থাকছে বিস্তারিত। গেল 5 জুন শেষ হয়েছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। দলীয় প্রতীকবিহীন, বিএনপিবিহীন একচেটিয়া এই নির্বাচনে জাতীয় নির্বাচনের মতোই দলের স্বতন্ত্র প্রার্থী উন্মুক্ত রেখেছিল আওয়ামী লীগ। ফলে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে নিজেদের মধ্যেই। জয় পরাজয় দুটোই
আওয়ামী লীগের ঘরে। নেতারা বলছেন বিএনপি অংশ না নেওয়ায় রাজনৈতিকভাবে এর বিকল্প ছিল না। তবে এবারের উপজেলা নির্বাচনের পরিবেশ অতীতের যে কোনো সময়ের তুলনায় ছিল সহিংসতামুক্ত। ভোট নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই বিরোধী দলগুলোর। মানুষকে আমরা ভোটমুখী করতে পেরেছি, ভোট কেন্দ্রমুখী করতে পেরেছি। এই নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে যা হয়েছে এটি যোগ্য নেতৃত্ব বেরিয়ে এসছে, যে নেতৃত্ব আগামী দিনে একটি দীর্ঘ সময় দেশকে নেতৃত্ব দেবেন। উপজেলা নির্বাচনের ভিত্তিতে রাজনৈতিক সফলতা হলো শান্তিপূর্ণ নির্বাচন, সুষ্ঠু নির্বাচন যে করা যায় সেটা প্রমাণিত হয়েছে। এখানে রক্তক্ষয় হয়নি, এখানে মানে সারা দেশব্যাপী খুনাখুনি, মারামারি অথবা আতঙ্ক সৃষ্টি করা হয়নি। এখানে ভোট লুট হয়নি। জাতীয় নির্বাচনের পর উপজেলাতেও স্বতন্ত্র প্রার্থী রেখে এককভাবে নির্বাচন করাতে যে সংগঠনের ক্ষতি হয়েছে সেটা স্বীকার করছেন আওয়ামী লীগ নেতারা। তারা বলেন, কোন দল বাড়লেও পরিস্থিতি বিবেচনায় রাজনীতির বৃহত্তর স্বার্থে সভাপতি শেখ হাসিনার বার্তাটি নেতাকর্মীরা ঠিকই বুঝবেন, ঐক্যবদ্ধ থাকবেন। আমাদের অভ্যন্তরীণ কিছুটা ক্ষতি হয়ে গেছে, আমাদের নিজেদের মধ্যে কিছু দ্বিধা বিভক্তি হয়েছে, নিজেদের মধ্যে অভ্যন্তরীণ কুন্দল দেখা দিছে। এইগুলা আমরা নেত্রী পর্যন্ত 2বার তৃণমূল পর্যায়ের নেতাদের নিয়ে তিনি কথা বলেছেন এবং আস্তে আস্তে যত সময় যাচ্ছে আস্তে আস্তে ব্যাপারটা ঠান্ডা হয়ে যাচ্ছে। দলের একাধিক নেতাদের মধ্যে বিভাজন বেড়েছে, কর্মীদের মধ্যে বিভাজন বেড়েছে, এটা অস্বীকার করবার কোনো কারণ নেই। এবং আওয়ামী লীগের নেতা একজন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, এই যে আদর্শ এবং আপনার নেতৃত্বের প্রতি আস্থা, এটি দিয়েই আমরা আবার যে সাম্প্রতিক যে বিভাজনটি হয়েছে এই বিভাজনটি আমরা উত্তরণ করতে পারবো। আওয়ামী লীগ নেতাদের দাবি, নির্বাচনে না এসে ভোট বর্জনের ডাক দিয়ে রাজনীতির মাঠে আওয়ামী লীগকে বেকায়দায় ফেলতে বিএনপির চেষ্টা সফল হয়নি এবারের উপজেলা পরিষদ নির্বাচনে। নির্বাচনে না এসে বিএনপি নামক কোনো দলের মানে অস্তিত্ব বাড়ছে বা তারা এই কোনো লাভবান হয়েছে এটি মনে করব কোনো কারণে নাই। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। যে যত বড়ই প্রভাবশালী হোক না কেন, দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। বাংলাদেশ কাউকে আক্রমণ করবে না, তবে আক্রান্ত হলে জবাব দেয়া হবে। তৌফিক মাহমুদ মুন্না রিপোর্ট। সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন। আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার দুর্নীতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, কারো দুর্নীতির ব্যাপারে সরকারের নজরে আসলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুদককে স্বাধীনতা দেওয়া হচ্ছে, যেই যত প্রভাবশালী তার বিরুদ্ধে দুর্নীতি তদন্ত করা যাবে এবং তদন্ত শেষে প্রয়োজনে মামলা করা যাবে। মামলা মানে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। মিয়ানমার ইস্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগের জবাব দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। মিয়ানমারের ব্যাপারে আমি মির্জা ফখরুলকে চ্যালেঞ্জ করছি, সার্বভৌমত্বের প্রতি কোথায় আঘাত। সরকারের এখানে বাংলাদেশের বিরুদ্ধে সার্বভৌমত্ব লঙ্ঘনের কোনো ঘটনা বা সংঘাত সরকারের পক্ষ থেকে উস্কানি দেওয়া এ পর্যন্ত হয়। দেশে 10% মূল্যস্ফীতি আছে এটা স্বীকার করে ওবায়দুল কাদের বলেন, সরকার এটি সহনীয় পর্যায়ে নামিয়ে আনার চেষ্টা করছে। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। ক্ষমতার লোভ থাকায় প্রতিবেশী দেশ ভারতের সাথে বর্তমান সরকার কোনো দেন দরবারের সাহস পায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নিজেদের ক্ষমতা নিরাপদে রাখতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিদেশি প্রভুদের কাছে উজাড় করে দিয়েছে আওয়ামী লীগ সরকার। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে।
সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অভিযোগ করেন, দেশের উপর দিয়ে ভারতের সামরিক বেসামরিক চলাচলের জন্য রেল নেটওয়ার্ক তৈরি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলবে। দেশের জনগণের ইচ্ছার বিরুদ্ধে বাংলাদেশের নতজানু সরকার যদি এই রেল লাইন নেটওয়ার্ক বাস্তবায়ন করে, তাতে স্বাধীন বাংলাদেশের অস্তিত্বকে ক্রমাগতভাবে মিলিয়ে দেওয়া হবে। জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় বর্তমান সরকার দেশের ন্যায্য পাওনা আদায় না করতে পারলেও পার্শ্ববর্তী দেশের সব চাওয়া পূরণ করছে অভিযোগ বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টার। দীর্ঘদিন ধরে আমরা দাবি করে আসছি পানির ন্যায্য হিসাব দাও, সীমান্তে গুলি বন্ধ করো, বা নানা রকম হিসাব নিকাশ আমাদের সাথে যেটা আছে সেটা আমরা প্রতিবাদ করে যাচ্ছি, কিন্তু সেদিকে কোনো নজর না দিয়ে তারা নতুন আবার সুযোগ সুবিধা নেওয়ার যে প্রচেষ্টা, এটা অনলি ডিউ টু যে অনির্বাচিত সরকারের কারণে। দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের দাবি, পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের কাছে যা চায় তা তাদের আবদার, অথচ বাংলাদেশকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে ভারত। আমি আর রাষ্ট্রের সাথে যে বার্গেনিং করব, আমি আমার স্বার্থটাকে যে রক্ষা করব, সেই স্বার্থ রক্ষা করার মানসিক বল তার নাই, কারণ তার ক্ষমতায় থাকাটাই হলো মূল কথা। আরেকটা জিনিস হলো তার পাশে যে পরিমাণ মানে অনৈতিকভাবে লুটেরা ব্যবসায়ী গোষ্ঠী পার্লামেন্ট থেকে আরম্ভ করে মন্ত্রিসভায় আছে, সেই কারণে যে দুর্নীতিটা যে আকাশচুম্বী, এটা নিরসনের কোনো পথ নাই। সম্প্রতি বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে যে কাজ হচ্ছে তা থেকে দেশের মানুষ যতটুকু সুবিধা পাবে তার চেয়ে বেশি ভারত সুবিধা পাবে বলেও অভিযোগ গয়েশ্বর চন্দ্র রায়ের। একটা দেশের জন্য তো যোগাযোগ ব্যবস্থা যত উন্নত হবে, অর্থনৈতিক কর্মকাণ্ডের ব্যক্তিটা তত বাড়বে, এটা তো অসত্য কথা না। কিন্তু আমি যে যোগাযোগ ব্যবস্থার নকশাটা দেখতেছি, প্ল্যানিংটা দেখতেছি, তাতে দেখা যাচ্ছে সিংহভাগ লাভবান হবে ভারত, আমরা কিঞ্চিত। ক্ষমতার লোভে বর্তমান সরকার দেশের কথা না ভেবে অপরিণামদর্শী সিদ্ধান্ত নিচ্ছে বলেও দাবি করেন গয়েশ্বর চন্দ্র রায়। 100 বছর পর আমার রাষ্ট্রের অবস্থাটা কোন জায়গায় দাঁড়াবে, সেই জিনিসটা আমাকে চিন্তা করে কিন্তু পরিকল্পনা করতে হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। এবারে জানাবো ডেটল অ্যান্টিসেপটিক সোপের সৌজন্যে পরিচ্ছন্নতার খবর। ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীর উত্তর সিটি কর্পোরেশন এলাকায় অপসারণ হয়নি কোরবানির বর্জ্য। মিরপুর সহ বিভিন্ন এলাকার অলিগলিতে রয়ে গেছে বর্জ্য, উৎকট গন্ধে হাঁটাও দায়। দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার কিছু জায়গাতেও বর্জ্য ছিল দ্বিতীয় দিনেও, তবে অপসারণের মাঠে নেমেছে পরিচ্ছন্নতা কর্মীরা। রাহাতকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন ফখরুল ইসলাম। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মিরপুর কালশি এলাকা ঈদের দিনের কোরবানির বর্জ্য পড়ে আছে প্রধান সড়কের পাশে। উৎকট গন্ধে এলাকাবাসীর হাঁটাচলাও কষ্টসাধ্য হয়ে পড়েছে। আলটিমেটাম দিয়েও পরিষ্কার হয়নি বর্জ্য। হ্যাঁ, ময়লা তো রয়ে গেছে, এরা যদি ময়লাগুলো মানে সুচারুভাবে বা সঠিকভাবে যদি উঠাইতো, তাহলে তো ময়লা এখানে পরে থাকার কোনো প্রশ্নই ওঠে না। তো দুর্গন্ধ ছড়াইতেছে কিছু কিছু জায়গায়, ঠিক আছে, ময়লা ওইরকম ভাবে রয়ে গেছে। আমাদের মেয়র বলছিল যে 6 থেকে 7 ঘন্টার মধ্যে উনি ক্লিয়ার করবে, কিন্তু সেটা তো আর হয় নাই। মুখে যে বলা হয়েছে, কিন্তু কাজে তো আর হয় নাই। এদিকে দেশ টিভি টিমকে দেখে আধ ঘন্টা পরেই তড়িঘড়ি করে সিটি কর্পোরেশনের গাড়ি এসে ময়লা সরাতে ব্যস্ত হয়ে পড়ে। বললে আলটিমেট কাজ করে না, এখন মনে করেন যে ময়লা এখন আপনি আইসেন, বাস এখন নিতে আসছি। গরু বানায় ফালাচ্ছে চলে গেছে, এখন আমি নিজের থেকেই ওনাদের ডাইকে নিয়ে বলে যে ময়লাগুলো ফালা দেন। গতকাল ময়লা মানে আমরা নেওয়ার পরে জবই হয়েছে, ওই যে হানো আনছি, ওই যে হানো গরু জবই হইতেছে। বাবা অন্য অন্য জায়গা ঘুরছি না আমরা, এখন আমরা এই বলে করতে ওই মাথাটা শুরু করছি, এই মাথা শেষ করছি। ঈদের দিনের বর্জ্য দ্বিতীয় দিনেও সরাচ্ছেন উত্তর সিটির কয়েকটি এলাকার পরিচ্ছন্নতা কর্মীরা। তবে উত্তর সিটির অভিজাত এলাকাগুলোর চিত্রটা ভিন্ন। এখানকার বর্জ্য গতকালই অপসারণ করেছে সিটি কর্পোরেশন। কালকুলেটই করতেছি, আজকে আবার 2-1টা কুরবানি আছে, আজকে ক্লিয়ার হয়ে যাবে।
দক্ষিণ সিটি কর্পোরেশনের মতিঝিল শাহজাহানপুর এলাকায় ঈদের দিনের বর্জ্য দ্বিতীয় দিনেও দেখা গেছে। এছাড়া নবাবপুরে রয়েছে একই রকম চিত্র। দ্বিতীয় দিনে এসে বর্জ্য সরাতে ব্যস্ত পরিচ্ছন্নতা কর্মীরা। এরা তো মনে করেন আসবো, হ্যাঁ নতুন যে শুনকা ভালো হয় শুনকাইয়া নিব। অনেক দুর্গন্ধ হয় আর ময়লা ছড়াই ছিটাই হালাই, তো একটু জলদি করে যদি পরিষ্কার করে তাহলে সবার জন্যই সুবিধা। এদিকে ঈদের দ্বিতীয় দিনেও পশু কোরবানি করেছে রাজধানীবাসী। পশুর বর্জ্য অপসারণ করে দ্রুতই উৎকট গন্ধ থেকে মুক্তি দেওয়ার দাবি রাজধানীবাসীর। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। সবাই যখন গভীর ঘুমে, পাখিদের সাথে বাবা ঘুম থেকে উঠে যায়। মা বলেছে শহরের সবার জন্য কাজ করাই আমার বাবার দায়িত্ব। আমরাও তাই সবার কথা চিন্তা করে আমাদের ঈদটা স্যাক্রিফাইস করি। সবাইকে সুরক্ষিত রাখতে এমন নিরলস কাজ করে যায় যারা, সুরক্ষিত থাকুক তারা। দেখো আজ খুশি আকাশ, আনন্দ ভরা মুখ, যে জীবন দিলেন সবার তরে। ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো মুখর হয়ে উঠেছে দর্শনার্থীদের পদচারণায়। শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ ঈদ আনন্দ উপভোগ করতে ভিড় করছেন জাতীয় চিড়িয়াখানায়। সাবরিনা মজুমদারের রিপোর্ট। কোনটা বেশি ভালো লেগেছে? ভাল্লুক। আমি তো বানর দেখছি আজকে। আমার পছন্দের প্রাণী যেটা জিরাফ দেখেছি, বাঘ, সিংহ, হরিণ। আমার চিড়িয়াখানায় এখানে এসে আমার খুব ভালো লাগছে। মিরপুর জাতীয় চিড়িয়াখানায় শিশুরা কেউ এসেছে বনের রাজা সিংহকে দেখতে, কেউ বা এসেছে বাঘ মামাকে দেখতে, আবার কেউ বা বানর, ভালুক, হরিণ, আরো কত কি। ঈদুল আজহার দ্বিতীয় দিনে চিড়িয়াখানার প্রবেশপথ থেকে শেষ পর্যন্ত যেন উৎসবে মাতোয়ারা নগরবাসী। রয়েছে বিভিন্ন প্রাণীর খাঁচার সামনে দর্শনার্থীদের ভিড়, তবে বাঘ, ভালুক, সিংহ, হরিণ, বানর দেখে বেশি উৎফুল্ল শিশুরা। কর্মব্যস্ত জীবনে শিশুদের সময় দিতে এবং প্রাণী জগতের বিভিন্ন প্রাণীদের সাথে পরিচয় করানোই মূল উদ্দেশ্য বলছেন অভিভাবকরা। তবে কেউ কেউ আক্ষেপ করছেন বিনোদন কেন্দ্র কম থাকায়। আমরা প্রতি বছরই আসি চিড়িয়াখানায় বাচ্চাদের নিয়ে। বন্য প্রাণীগুলোর সাথে বইয়ের মাধ্যমে আমরা যেগুলোকে পরিচয় করাই, বাচ্চাকে নিয়ে যা যা দেখার দরকার আছে এগুলোই দেখছি সব। এভাবে ঘোরাফেরার জন্য একদম স্পট কম। চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে দর্শনার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিতে কর্মচারীদের কর্মশালা আয়োজন সহ বিভিন্ন খাঁচাতে নিরাপত্তা বেষ্টনীও দেয়া হয়েছে। চিড়িয়াখানার সকল কর্মকর্তা কর্মচারীদের মধ্যে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেশ কিছু খাঁচাতে নতুন করে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। আগামী 4 থেকে 5 দিনে অন্তত 5 লাখ দর্শনার্থীর আগমন ঘটবে বলেও ধারণা করছেন সংশ্লিষ্টরা। কর্মব্যস্ত জীবনে প্রশান্তির জন্য যেমন প্রয়োজন বিনোদন কেন্দ্র, ঠিক তেমনি শিশুদের মানসিক বিকাশের জন্য কিন্তু প্রয়োজন সুস্থ বিনোদন কেন্দ্র। কিন্তু এই রাজধানীতে পর্যাপ্ত বিনোদন কেন্দ্র আছে কিনা সেই প্রশ্নই কিন্তু রয়ে যায়। জাতীয় চিড়িয়াখানা থেকে সাবরিনা মজুমদার, দেশ টিভি। সরকারের বেঁধে দেওয়া চামড়ার দামের কোনো প্রভাব নেই বাজারে, বরং আড়তদার এবং সিন্ডিকেটের ইচ্ছাতেই ক্রয় বিক্রয় হচ্ছে চামড়া। মালিকদের দাবি ইউরোপ সহ অন্যান্য দেশে বাংলাদেশি চামড়ার চাহিদা কম থাকায় কমেছে দাম। হেমায়তপুর থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন মাজহারুল ইসলাম। ঈদকে কেন্দ্র করে দেশের বাজারে জুতার দাম বাড়লেও বিপরীত চিত্র চামড়ার মূল্যে। পানির দামে চামড়া সংগ্রহ করছেন ট্যানারি মালিকরা। ঈদের আগে সরকার মালিকদের সাথে আলোচনা করে প্রতি বর্গফুট চামড়ার দাম 5 টাকা বৃদ্ধি করে 55 থেকে 60 টাকা করলেও সরকারের সেই সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজেদের মতো করে চামড়া কিনছেন তারা। কারণ হিসাবে কেমিক্যাল সহ চামড়া শিল্পের সাথে জড়িত নানা দ্রব্যের দাম বৃদ্ধিকে দুষছেন। ইউরোপিয়ান ইউনিয়নরা আসছে আমাদের এখান থেকে চামড়া নিত, এখন একমাত্র চায়না ছাড়া আমাদের আর কোনো বায়ান নাই। আর ওরা আমাদের এখানে আসে সিন্ডিকেট করে মাল নেয়, মালের দাম দেয় ধরেন 80 সেন্ট, ওদের টার্গেট হলে ওরা 50 সেন্টে মাল নেবে। একজনে বাদ দিয়ে যায়, আরেকজনে নিয়ে যায়, তাতে আমরা বিক্রি করি, উভয়ে লসের মাধ্যমে আছে। কেমিক্যাল আছে কিন্তু বলছে যে নাই, এটা মজুত করে রাখা অন্যত্র। যখন দাম বাড়িয়ে দেওয়া হয় তখন বলে যে 5 ব্যাগ 10 ব্যাগ দেবো, তাও অন্যখান থেকে আমি এনে দেবো, আমার কাছে নাই। কিন্তু অথচ তার কাছেই আছে, সে এগুলোই লঘুচুরি করছে আমাদের কাছে।
ধর্মীয় বিধান মতে চামড়ার প্রধান হকদার এতিম, মিসকিন এবং দরিদ্র প্রান্তিক মানুষেরা। দাম না বাড়ায় তারা প্রাপ্য হক থেকে বঞ্চিত হচ্ছেন। বাংলাদেশের অসহায় যে দরিদ্র মানুষগুলো যে চামড়া থেকে একটু বেনিফিট পায়, ওই বেনিফিটটাকে ধ্বংস করার জন্য মূলত এই সিন্ডিকেটটা করছে। এটা ব্যবসায়ীরা সিন্ডিকেটের কারণে মাদ্রাসা এটার দাম পাইতেছে না পাওয়ার কারণে মাদ্রাসাওয়ালারা জিম্মি। চামড়া নিয়ে কোনো অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করলে তার বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেও তার কার্যক্রম দেখা যায়নি মাঠে। সকালে শিল্প মন্ত্রণালয়ের সচিব সাভারের বিসিক শিল্পনগরী পরিদর্শনে গিয়ে ট্যানারি মালিকদের অব্যবস্থাপনা নিয়ে বলেন, এখানে যেসব কেমিক্যালসগুলো আগে ইউজ করা কম হতো বা করা যায় নাই, সেগুলোকে করা, অনেকগুলো মেশিনারিজ নষ্ট হয়ে গেছিল, সেগুলোকে আবার রেট্রোফিট করা, এইগুলো সমস্ত কিছু সচল করা হয়েছে। 3টা টার্মে আমরা হয়তো এটাকে ফেজ বাই ফেজ অ্যাড্রেস করতে পারবো। প্রতি বছরই ডেভেলপ হবে, বাট রাতারাতি সম্ভব না। ঢাকার চামড়ার কিন্তু প্রকৃত দাম পাওয়া গেছে। ঢাকার বাইরের যে চামড়াটা, সেই চামড়াটা আপনার রাত্রি 10টার পরে যে ট্রাকগুলো ঢুকেছে সেটার কিন্তু মানের বিষয় থেকে যায়, সেখানে কিন্তু যে প্রকৃত দামের কথা বলা হয় সেটা তো দাম পাবে না। এদিকে ট্যানারি শ্রমিকরা চামড়ার প্রক্রিয়াজাতকরণে ব্যস্ত সময় পার করছেন। অভিযোগ আছে চামড়ার প্রক্রিয়াজাতকরণের পদ্ধতি নিয়েও। গত এক দশকে জুতাসহ সব ধরনের চামড়াজাত পণ্যের দাম বাড়লেও নানা অজুহাতে কমেছে চামড়ার মূল্য। দফায় দফায় বৈঠক করে সরকার চামড়ার মূল্য নির্ধারণ করে দিলেও তার কোনো প্রভাব নেই চামড়ার বাজারে। ট্যানারি মালিক আর সিন্ডিকেট চক্রের কাছেই যেন জিম্মি দেশের চামড়ার বাজার। সাভারের হেমায়েতপুর থেকে মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জ শহরের বেশিরভাগ এলাকা তলিয়ে গেছে পানিতে। এতে জলাবদ্ধতার কবলে পড়েছেন শহরবাসী। নিচু এলাকার অনেকে বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে পড়েছে পানি। চরম দুর্ভোগে পড়েছেন হাজারো পরিবার। সহকর্মী মেহেদী হাসানের তথ্যচিত্রে শুভশ্রী রায়ের ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জ পৌর শহরের পশ্চিম বাজার, সাহেববাড়ি ঘাট, মধ্যবাজার এলাকা তলিয়েছে পানিতে। পানিতে নিমজ্জিত রাস্তাঘাট, বাড়িঘর, দোকানপাটেও ঢুকেছে পানি। সোমবার থেকে দিনভর টানা বৃষ্টিতে শহরের নতুনপাড়া, তেঘরিয়া, সুলতানপুর ও উকিলপাড়া সহ পৌরসভার বেশিরভাগ এলাকায় দেখা দিয়েছে তীব্র জলাবদ্ধতা। এতে চরম ভোগান্তিতে দিন কাটছে দুর্গতদের। বাসায় এখন বর্তমানে আটু পানি। ওই যে এখন বৃষ্টির মাঝে বাজারে গেছিলাম, বাচ্চার লাগে কিছু পানি আনতাম, তার বাদে কোনো দোকানপাট খোলা নাই, সব পানির তলে। আচ্ছা, এলাকার সব দোকান দোকানে পানি ঢুকিয়া, বড়বাড়ি যা আছে সব পানি ঢুকিয়া, খুব অবস্থা খারাপ। আশ্রয় কেন্দ্র নাই, বাজারে আপনার চিরা সংকট, মোমবাতি সংকট, তারপরে কারেন্টের সমস্যা। আপনার সরকার শহরে ড্রেন নির্মাণে কোটি কোটি টাকা বরাদ্দ দিলেও ড্রেনেজ ব্যবস্থা ঠিকভাবে নির্মাণ করতে না পারার পেছনে পৌর কর্তৃপক্ষের গাফিলতিকে দুষছেন স্থানীয়রা। এখন তো সামনাবাদী গিয়ে আমরা সামনের ঘরে দিয়ে হামাই যার, এবং আমার অস্ট্রেলিয়ান 2টা ড্রাইভার চললে আমি মুশকিলের মধ্যে পড়ছি। এরকম যদি পানি বাড়ে 22 সালের বন্যার উপরে যাইতে পারে। টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বেড়েই চলেছে সুরমা ও জাদুকাটা নদীর পানি। জেলার ছোট বড় 137টি হাওর এখন পানিতে টইটুম্বুর। এতে সদরের পাশাপাশি শান্তিগঞ্জ, ধর্মপাশা, দিরাই, জগন্নাথপুর ও ছাতক সহ 10 উপজেলার শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী অন্তত লক্ষাধিক মানুষ। নিজেদের শেষ সম্বল পানিতে তলিয়ে যাওয়ায় চরম বিপাকে হাজারো পরিবার। জেলা পানি উন্নয়ন বোর্ড বলছে, মঙ্গলবার দুপুর পর্যন্ত সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে বিপদসীমার 52 সেন্টিমিটার ও ছাতক পয়েন্টে 138 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। স্থানীয়দের আতঙ্কিত না হয়ে পরিস্থিতি মোকাবেলা করার পরামর্শ সংস্থাটির। নিউজ ডেস্ক, দেশ টিভি। উন্নতি হয়নি সিলেটের বন্যা পরিস্থিতির। উজান থেকে নামা ঢল ও ভারী বৃষ্টিতে সুরমা, কুশিয়ারা ও সারি-গোয়াইন নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে। হাড় উপচে প্লাবিত গ্রামের পর গ্রাম। এতে সিলেট নগরীর 12 উপজেলার কয়েক লাখ মানুষ এখন পানিবন্দী। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে আপন উপর রিপোর্ট। উজান থেকে নামা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে অবনতি হয়েছে সিলেটে বন্যা পরিস্থিতির। সুরমা, কুশিয়ারা ও সারি-গোয়াইন নদীর পানি 5টি পয়েন্টে বইছে বিপদসীমার উপর দিয়ে। পানিতে তলিয়েছে জেলার প্রায় সবকটি উপজেলার নিম্নাঞ্চল। বেশি ভোগান্তিতে রয়েছেন জকিগঞ্জ, কানাইঘাট, জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ ও গোপালগঞ্জ উপজেলার মানুষ। কালকে রাতকে পানি উঠছে, অন্য কমছে না। পানি টাঙ্গি দিলে পানি আর গান পুরা লোক কেন তো ভাই দেখা আটু পানি, এলাকা যাওয়া যান না, কোমরিমা পানি। এভাবে আর কতদিন? আমরা আসলে প্রতি বছর এত ক্ষতিগ্রস্ত হচ্ছি, জান মাল নির্বিশেষে, কিছুই বলার নেই। পানিতে ডুবেছে সিলেট শহরও।
বাতিল করা হয়েছে সিটি কর্পোরেশনের সব কর্মকর্তা ও কর্মচারীর ছুটি। পানিতে নিমজ্জিত এলাকা ও আশ্রয়কেন্দ্র পরিদর্শন শেষে সিটি মেয়র জানিয়েছেন প্রয়োজনে সেনাবাহিনীর সহযোগিতা নেওয়ার কথা। সমস্ত কাউন্সিলররা ছুটি বাতিল করে আমরা 7টায় আজকে রাত থেকে কন্টিনিউয়াসলি আমরা থাকবো, অ্যালার্ট থাকবো এবং আমাদের কমান্ড সেন্টার আমরা ওপেন করে দিচ্ছি প্রোটেক্ট করার জন্য। আমাদের সিটি কর্পোরেশন টিম ইজ ওয়ার্কিং এবং আমরা সেনাবাহিনীকেও সেখানে অনুরোধ করেছি সেখানে কাজ করার জন্য। পানি উন্নয়ন বোর্ড বলছে বৃষ্টিপাত অব্যাহত থাকলে পরিস্থিতির আরো অবনতি হতে পারে। পূর্বাভাস রয়েছে আগামী আরো 2 দিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আরো 1 দিন 2 দিন চলতে থাকে তাহলে হয়তো আর একটু অবনতি হইতে পারে। আর যদি বৃষ্টিপাত উজানে না হয়, কমে যায়, তাহলে আমাদের বন্যার স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। গেল 29শে মে শুরু হওয়া বন্যা পরিস্থিতি 8 জুনের পর স্বাভাবিক হয়। 17 জুন ঈদের দিন থেকে ফের টানা বৃষ্টিতে সিলেটে আবারও দেখা দেয় বন্যা। আর মঙ্গলবার সকাল থেকে পরিস্থিতি আরো খারাপ হতে শুরু করে। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। সংসদ সদস্য আব্দুল মালেক সরকার ও তার অনুসারীদের একের পর এক বেপরোয়া কর্মকাণ্ডে আতঙ্কের জনপদ হয়ে উঠেছে ময়মনসিংহের ফুলবাড়িয়া। হত্যা, সরকারি কর্মকর্তাকে মারধর, স্ট্যান্ড নিয়ন্ত্রণে নিয়ে চাঁদাবাজি, সবকিছুতেই রয়েছে এমপি ও তার অনুসারীরা। স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলছেন সংসদ সদস্যের এমন কর্মকাণ্ডে রাজনীতিতে বাড়ছে অস্থিরতা। ময়মনসিংহ থেকে সহকর্মী ইলিয়াস আহমেদের পাঠানো তথ্যচিত্রে আপন উপর ডেস্ক রিপোর্ট। ভালো হচ্ছে, ভালো কেটা আমার কাছে থাকবে না, তার কাছে মন্ত্রীর কাছে কেটা থাকবে না, কেটা কার কাছে থাকবে। অডিও কথোপকথনটি সংসদ সদস্য আব্দুল মালেক সরকারের। গত 13ই মে 2 গ্রুপের সংঘর্ষে তার অনুসারীদের হাতে আক্তারুল আলম শুভ নিহতের পর এমন বক্তব্যে সমালোচনার ঝড় উঠেছে। এমপির সাথে সেলফি তুলতেও দেখা যায় শুভ হত্যায় অভিযুক্তদের। এতে ন্যায় বিচার নিয়ে শঙ্কিত নিহতের পরিবার। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, জয়নাল, আরিফ গং, তাদেরকে উনিও ময়মনসিংহ মেডিকেল থেকে রেফার করে নিজে নিয়ে ঢাকা নিয়ে গেল। অডিও ভিডিও শুনলাম, এটা কিভাবে হয় আমি আপনাদের কাছে এটাই প্রশ্ন আমার। আপনারা আমাদেরকে সাহায্য করবেন এই পর্যন্ত যাতে আমরা সুষ্ঠু বিচার পাই আমার ছেলে। এমপি মালেক সরকারের কিছু ছবি এবং অডিও কথোপকথন ভাইরাল হয়েছে, যেটা নিয়ে আমরা শঙ্কিত। আসলে আমরা এখানে কতটুকু বিচার পাবো। শুভ হত্যা ছাড়াও সম্প্রতি এমপি আব্দুল মালেক সরকারের অনুসারীদের মারধরের শিকার হন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। ভাঙচুর চালিয়ে নিয়ন্ত্রণে নেন আলম এশিয়া পরিবহন। এমপি মানে তো মানে একদম আমরা ভয়ে থাকি। এত আসার পরে কয়টা ঘটনা হয়েছে, একটা দুটা না, কয়টা ঘটনা হলো। মালেক সরকারের নিয়ন্ত্রণের তার পক্ষের লোক এগুলো করছে এবং তার পক্ষের লোকই এটা নিয়ন্ত্রণ করতেছে। এমপির একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে রাজনৈতিক অস্থিরতা বাড়ছে বলে জানান স্থানীয় আওয়ামী লীগ নেতারা। এই ধরনের ঘটনা আমরা কখনোই সমর্থন করি না, তবে সকলেরই শান্তিপূর্ণ অবস্থানে থাকা উচিত। যারা দায়িত্বশীল পোস্টে আছে তাদের কথাবার্তা বলায় অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত এবং কথাবার্তা বলার সময় চিন্তা ভাবনা করা উচিত। এ বিষয়ে সংসদ সদস্য আব্দুল মালেক সরকারের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। সম্প্রতি রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গে পরিবর্তন আসাটা স্বাভাবিক মনে করছেন এমপির অনুসারী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আপনি একটা সংগঠনের দায়িত্ব আছেন, সারা জীবনই থাকবেন, পরিবর্তন হইতে পারে না। পরিবর্তনের চেষ্টা আর কি করছে, বা অনেকে এরকম মনে করে, সাধারণ মালিকরা মনে করতেছে অনেকদিন তারা ছিল, এখন আমরা দেখি কি করা যায়। ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালেক সরকার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে গত 7 জানুয়ারির নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত হন। নিউজ ডেস্ক, দেশ টিভি।